আচ্ছা, এটা তো হচ্ছে ইলাস্ট্রেটরের ইন্টারফেস, তাই না? তো ইন্টারফেসের ভিতরে এই যে এইটা প্রথমটা, এটার নাম কি? সিলেকশন টুল, তাই না? তো সিলেকশন, ওর এটা দেখা যাচ্ছে না, এক সেকেন্ড। এখন দেখা যায়? ওকে। তো এই সিলেকশন টুলের কাজ হচ্ছে অবজেক্ট সিলেক্ট করা। কি করা? অবজেক্ট সিলেক্ট করা। এখন যদি আমি কোনো একটা শেপ নেই, এটা একটা শেপ নিলাম, এই শেপটাকে আমরা সিলেক্ট করব কোন টুল দিয়ে? সিলেকশন টুল দিয়ে, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে ডিরেক্ট সিলেকশনের কাজ কি? অ্যাঙ্কর পয়েন্ট ধরে কাজ করা, তাই তো? এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমি এখানে দুইটার কালার চেঞ্জ করে নেই। ম্যাজিক সিলেকশন। ম্যাজিক সিলেকশনের কাজ হচ্ছে আমি একটা ধরতেছি, একটা কালারের ধরতেছি, এটা কিন্তু সেম কালারের সবগুলো ধরে নিচ্ছে, তাই কি না? এরপরে যেটা আছে লেসো টুল। লেসো টুলের কাজ কি? আমি একটা সিলেক্ট করব, আমি শুধুমাত্র কোণা সিলেক্ট করেও শুধুমাত্র একটা জায়গা সিলেক্ট করে একটা অবজেক্টকে সিলেক্ট করতে পারবো। ওকে। এরপর হচ্ছে পেন টুল। পেন টুলের কাজ কি? পাত তৈরি করা, তাই কি না? পাতটা আমরা এরকম ক্লিক দিয়ে করতে পারি, আবার এখানে ক্লিক দিয়ে আমরা এরকম কি করতে পারি? ড্র্যাগও করতে পারি, তাই কি না? ড্র্যাগ করে করে আমরা নিতে পারি। আবার এটা যদি খোলা থাকে তাহলে খোলা পাত, আর যদি ওপেন আর যদি আমরা ক্লোজ করে দেই তাহলে এটা কি হয়? ক্লোজ পাথ হয়। এগুলো তো আমরা জানি। ওকে। এরপর যেটা আছে এটার মধ্যে আছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, মাইনাস অ্যাঙ্কর পয়েন্ট, আর হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট টুল। এই জিনিসটা একটু আমাদেরকে বুঝতে হবে। সেটা হচ্ছে এই যে পেন টুলের ভেতর আমি যে পেন টুলের এইটা নিচ্ছি, আমি একটু বাইরেও কাজ করা যায়, এটার সুবিধা আছে। এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের কাজ কি? আমি যদি এখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট চাই, এখানে ক্লিক দিলাম, অ্যাড অ্যাঙ্কর হইল। এরপরে আছে হচ্ছে মাইনাস ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল। এটার কাজ হচ্ছে আমি যদি এখানকে অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করতে চাই তাহলে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট। বুঝতে পারছি তো? এরপরে যেটা আছে সেটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট টুল। অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ হচ্ছে এই যে এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে দুইটা হ্যান্ডেল আবার নতুন করে বের করবে। কি করবে? নতুন করে বের করবে। আবার আমরা চাইলে এটাকে কন্ট্রোলও করতে পারি, এডিট করতে পারি, ঠিক আছে? এরপরে আছে কার্ভেচার টুল। কার্ভেচার টুলটা হচ্ছে আমরা নর্মালি একটা পয়েন্টে ক্লিক দিব, আর একটা পয়েন্টে ক্লিক দিলে ওইখানে কিন্তু ওটা হবে, কিন্তু এটা কার্ভ হবে, ওই পয়েন্টের সাপেক্ষে কার্ভ হবে। বুঝছি কি? এই পয়েন্টের সাপেক্ষে এটা কী হচ্ছে? কার্ভ হচ্ছে। কার্ভ হয়ে দেন আমার এটা একটা শেপ তৈরি করতেছে। এরপরে যে টুলটা আছে সেটা হচ্ছে টাইপ টুল। টাইপ টুলটা হচ্ছে আমরা কোনো কিছু এরকম করে ক্লিক দিয়ে লিখতে পারি, টেনে লিখতে পারি, অথবা আমরা টাইপ টুলটা নিয়ে যদি এরকম করে টান দিই, ড্র্যাগ করে এরকম করে আমরা লিখতে পারি। আবার টাইপ টুলের মধ্যে আছে অনেকগুলো টুল। এরিয়া টাইপ টুলটা জানি কি? একটা এরিয়ার ভিতরে, যেমন এটা একটা শেপ না, এটার মধ্যে যদি লিখতে চাই ক্লিক দিলাম, দেখেন এটার মধ্যে লিখে গেল, তাই কি না? এরপরে যেটা আছে সেটা হচ্ছে টাইপ অন এ পাথ। আমরা পাতের উপরে লিখব, তাহলে কন্ট্রোল জেড দিলাম, দিয়ে এইটা তো একটা পাত, বাইরে দিয়ে একটা পাত আছে না? আমি যদি এটার উপরে লিখতে চাই টাইপ অন এ পাথ, এখানে ক্লিক দিলাম, দেখেন এটার পাত বরাবর লেখা হয়েছে, তাই কি না? উপরের তিনটা যা, নিচের তিনটাও তাই, খালি ভার্টিক্যালি হবে। একটা হলো হরিজেন্টালি বা নর্মাল অবস্থায় যেটা হয়, আর একটা হচ্ছে ভার্টিক্যালি, অর্থাৎ এটা খারাপভাবে হবে। আমি এখানে ভার্টিক্যালটা নিয়ে যদি এখানে টাইপ করি, দেখেন এটা লম্বা হলো। একইভাবে যদি আমরা এখান থেকে এরিয়ার মধ্যে নেই, কন্ট্রোল জেড জেড, এই এরিয়ার মধ্যে যদি এখানে ক্লিক দিই, এটার মধ্যে ভার্টিক্যালি লেখাটা হয়ে যায়। আর একটা আছে সেটা হচ্ছে কি ভার্টিক্যালি টাইপ অন এ পাথ, কন্ট্রোল জেড দিলাম, কন্ট্রোল জেড, আমি ভার্টিক্যালি টাইপ অনে পাত এনে গেলাম, যে এখানে ক্লিক দিলাম, ওই লেখাটা এই পাত বরাবর বসে যাবে। কি হচ্ছে? পাত বরাবর বসে যাচ্ছে। এটা কিন্তু আমরা জানি সবাই। এরপরে যেটা আছে সেটা সবচেয়ে ক্রিয়েটিভ একটা বিষয়, সেটা হচ্ছে টাচ টাইপ টুল। কি টুল? টাচ টাইপ টুল। এখান থেকে আমরা প্রত্যেকটা অক্ষরকে ধরে ধরে আমরা যে কোনো জায়গায় নিয়ে যেতে পারি। একে তো সরাতে পারি, দুই এটাকে রোটেট করতে পারি বা এরকম ঘোরাতে পারি, ঠিক আছে? ঘোরাতে পারি। আবার এগুলোর ভেতরে দূরত্বগুলো আমরা কমাতে পারি। বুঝছি না বুঝি নাই? বুঝছি। ওকে। এরপরে আছে লাইন টুল। লাইন টুল, আর্ক টুল, স্পাইরাল টুল, রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুল এবং পোলার গ্রিড টুল। এই সবগুলোই হচ্ছে আউটলাইন নিয়ে কাজ। কি নিয়ে?
আউটলাইন বা স্ট্রোক নিয়ে কাজ। আমি যখন আর্ক টুলটা নিব, আর্ক টুলটা নিলাম, নেওয়ার পর এখন যদি আমি স্ট্রোকটা বাড়াই, স্ট্রোকটা বেড়ে গেছে। ওকে, আমরা যদি স্ট্রোকে ক্লিক দেই, এটাকে কিন্তু আমরা ড্যাশ ড্যাশ করা যায়, এগুলো কিন্তু আমরা শিখেছি, তাই কি না? এরপরে আমরা সেটা স্পাইরাল নিব না কি নিব, আমি এই দুইটা নিয়ে যা শিখবো এই দুইটা একই জিনিস, শুধুমাত্র আমি কোথায় ব্যবহার করব এই জিনিসটা আমাকে জানতে হবে। স্পাইরালটা ব্যবহার হয় হচ্ছে ইন্টেরিয়র ডিজাইনের ক্ষেত্রে। কি ডিজাইনের ক্ষেত্রে? ইন্টেরিয়র ডিজাইনের ক্ষেত্রে। তারপরে এই গ্রিডগুলো বা পোলার গ্রিড, এগুলো গ্রিডটা, রেক্ট্যাঙ্গেল গ্রিডটা ব্যবহার হয় হচ্ছে ইনফোগ্রাফি ডিজাইনের ক্ষেত্রে। আমরা চাইলে এটাকে ছোট করতে পারি, চিকন করতে পারি, এগুলোকে আবার আনগ্রুপ করতে পারি। এগুলো কি আমাদের মনে আছে? এটাকে আনগ্রুপ করা অবস্থায় বাইরে ক্লিক, এই যে প্রত্যেকটাকে আমরা আনগ্রুপ করতে পারি। ওকে, এরপরে যেটা আছে এটা হচ্ছে শেপ টুল। কি টুল? শেপ টুল। প্রথমে আছে রেক্ট্যাঙ্গুলার শেপ অর্থাৎ চারকোনা। এরপরে যেটা আছে সেটা হচ্ছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল অর্থাৎ এটার কোনাটা কার্ভ হবে। আমি এখানে ক্লিক দিয়ে এইখানে রেডিয়াস নামে একটা আছে বা কর্নার নামে একটা আছে, এইটা মেটার করে আমি এটার কার্ভটা কম বেশি করতে পারি, ঠিক আছে? এরপরে যেটা আছে সেটা হচ্ছে ইলিপস। ইলিপস মানে ডিম্বাকৃতি। আমরা যে কোনো ধরনের এটা বানাতে পারি, শিপ ধরে টানলে সমানভাবে হবে, এটা আমরা জানি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে স্টার। স্টারটা একটু ক্রিয়েটিভ জিনিস। আমি এখানে স্টার নিচ্ছি, যদি অ্যারো চাপি বাড়বে, অ্যারো চাপলে কমবে। আবার যদি আমি মনে করি যে কন্ট্রোল চাপি, আমি ছাড়ি নাই, কন্ট্রোল চাপলে এটা কী হবে? কোণাগুলো কম বেশি হবে, তাই তো? এরপর হচ্ছে ফ্ল্যাট টুল, আজাইরা টুল কোনো দরকার নাই। এরপর হচ্ছে ব্রাশ, পেইন্ট ব্রাশ টুলটা কি আমরা দেখেছিলাম? মনে আছে কি? হ্যাঁ, ওকে, এগুলো একটু ডিলিট করি। ওকে, সো পেইন্ট ব্রাশ টুলের কাজ হচ্ছে, এটা ব্রাশ হবে মানে ফটোশপের যে ব্রাশটা ওই টাইপেরই, বাট এটা শুধুমাত্র স্ট্রোক তৈরি করবে। কি তৈরি করবে? স্ট্রোক। কিন্তু এখানে আছে দুইটা ব্রাশ টুল, দেখেন, একটা হচ্ছে পেইন্ট ব্রাশ টুল, একটা হচ্ছে বোল্ড ব্রাশ টুল। যেটা পেইন্ট ব্রাশ টুল এটা শুধুমাত্র স্ট্রোক করবে। স্ট্রোকের সাইজটা যদি আমি বাড়ায় দেই, দেখেন এর সাইজটা কিন্তু মোটা হবে, বুঝতে পারছি? আবার এটাকে ধরিয়া যদি আমি এটাকে ধরলাম, ধরা অবস্থায় যদি আমি এটাকে বড় করি, এই যে মোটা হচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু শুধুমাত্র স্ট্রোক। এটা কি? শুধুমাত্র স্ট্রোক। কিন্তু এখান থেকে যদি আমি বোল্ড ব্রাশ টুলটা নিই এবং এখান থেকে যদি আমি একটু বড় করে নিই, দেখেন সাইজটা বড় হয়েছে না? আমি টানতেছি, এটা কালো হচ্ছে, তাই না? বাট এটা কিন্তু স্ট্রোক পড়লো। বাট যখন আমি সিলেকশন টুল দিয়ে এটাকে আবার ধরবো, ধরার পরে এটার কিন্তু আবার ফিল হয়ে যায়, সেই স্ট্রোকটা কি হয়ে যায়? ফিল হয়ে যায়। এখন যদি আমি স্ট্রোকের কালারটা লাল দেই এবং স্ট্রোকটা যদি বাড়াই, দেখেন এটা কিন্তু প্রথমে কি হিসেবে আমি ড্রয়িং করলাম? একটা স্ট্রোক হিসেবে ড্রয়িং করলাম, কিন্তু যখন আমি এটাকে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতেছি, এটা কিন্তু ফিল হয়ে যাচ্ছে, পুরোটা কি হয়ে যাচ্ছে? ফিল হয়ে যাচ্ছে। আমি আলাদাভাবে স্ট্রোকটা অ্যাড করতে পারতেছি এবং সাথে সাথে এটার কালারটাও চেঞ্জ করতে পারতেছি। আমরা চাইলে ফিল কালারটাও চেঞ্জ করতে পারি। এটাকে ধরা অবস্থায় আমরা ফিল কালারটা চেঞ্জ করলে এটা চেঞ্জ হবে। বুঝছি না বুঝি নাই? ওকে, এরপরে যে টুলটা আছে এটা হচ্ছে শেপার টুল। শেপার টুলের কাজ হচ্ছে নর্মালি এই যে স্ট্রোকগুলো নিয়ে কাজ করা, স্ট্রোকগুলোকে শেপ চেঞ্জ করা। স্ট্রোকগুলোর কি করা? শেপ চেঞ্জ করা। পেন্সিল টুলের কাজ হচ্ছে নর্মালি আমরা যে কোনো কিছু আঁকানোর জন্য পেন্সিল ব্যবহার করতে পারি। আর এই পেন্সিল টুলের ভেতরে যেটা আছে স্মুথ টুল, এই যে ইয়াগুলা, এই অ্যাঙ্কর পয়েন্টগুলা, এগুলোকে আমরা স্মুথ করতে পারি। কি করতে পারি? স্মুথ করতে পারি। এরপর আছে হচ্ছে পাথ ইরেজ টুল। এই পার্টটাকে আমরা এই অ্যাঙ্কর পয়েন্ট সোজা কাটতে পারি। কি পারি? অ্যাঙ্কর পয়েন্ট সহ কাটতে পারি। কেটে দেখেন এটাকে দুই ভাগ করে ফেলছি, তাই কি না? আপনাদেরকে ইলিস্ট্রেটরে বেশি বেশি কাজ করাবো এখন, যাতে করে সব ধরনের ডিজাইন ইলিস্ট্রেটরে এখন করতে পারেন। কারণ ইলিস্ট্রেটর হচ্ছে মাদার অফ দ্য ডিজাইন সফটওয়্যার। ফটোশপ হচ্ছে ফটো এডিটিং সফটওয়্যার, ইলিস্ট্রেটরটা কি সফটওয়্যার? ডিজাইন সফটওয়্যার। জয়েন টুলের কাজ হচ্ছে আমি যদি এই দুইটাকে জয়েন করতে পারি, চাই এই দুইটা ধরবো, আমি ধরার পর জয়েন টুলে ক্লিক দিলাম, এই দুইটাকে আমি এখান থেকে টান দিলাম, এটা জয়েন হয়ে যাবে। কি হয়ে যাবে? জয়েন হয়ে যাবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ইরেজ টুল। ইরেজ টুলের কাজ হচ্ছে
আমার যে কোনো কিছুকে একবারে যতটুকু সাইজ নেব আমি থার্ড ব্র্যাকেটে বড় করে নিচ্ছি, ওই অংশটুকু একবারে ইরেজ করে ফেলবে। এরপর যেটা আছে সেজর টুল। সেজর টুলের কাজ হচ্ছে এই যে পাতটা আছে বা স্ট্রোকটা আছে, স্ট্রোকের যে কোনো জায়গায় আমরা এটাকে বিভক্ত করতে পারি। এখানে ক্লিক দিলাম, দেখেন এখানে কিন্তু ভাগ হয়ে গেছে। আমি ওই সিলেকশন টুল ধরে যদি এটাকে সরায় দেই, দেখেন ওইটুকু কিন্তু সরে গেল। ক্লিয়ার? এরপর যেটা আছে সেটা হচ্ছে নাইফ টুল। নাইফ টুলের কাজ হচ্ছে এটাকে, এই স্ট্রোকটাকে কাটবে। ধরেন এটাকে ধরা অবস্থায় আমি ধরলাম, এখন আমি এটাকে নাইফ টুল দিয়ে কাটবো। কেটে গেছে, কিন্তু এটা কি হয়েছে? কাটে নাই নাকি? এই যে কাটলাম, কেটে যাওয়ার কথা। আচ্ছা, আমি অন্য একটা নেই, শেপ নেই, তাহলে ভালো বোঝা যাবে। আমি একটা শেপ নিলাম, কালার নিলাম। এখন যদি আমি এখানে নাইফ টুলটা দিয়ে এরকম করে টান দেই, এটা কিন্তু এই বরাবর দেখেন স্ট্রোক হয়ে গেছে না, তার মানে এই বরাবর কেটে গেছে। ওইটাতে কাজ হচ্ছিল না, বাট এখানে কাজ হয়েছে। দেখেন এটাকে টান দিলাম, এটা কেটে গেছে, এটা কাটে গেছে। ক্লিয়ার তো? এখন এইখানে যে কয়টা টুল আছে, 3টা টুল। ইরেজ টুলটা হচ্ছে একটা নির্দিষ্ট অংশ মুছে ফেলে দুই পাশে কি বলে ক্লোজ পাথ তৈরি করে দেয়। নাইফ টুলটা ক্লোজ পাথ তৈরি করে, বাট নির্দিষ্ট অংশ করে না, এই যে ফাঁকা করে না। এটা কিন্তু ক্লোজ পাথ তৈরি করছে, কিন্তু নির্দিষ্ট অংশ কি করে না, ফাঁকা করে না, এখানে লেগেই ছিল। আর এখানকার যে সেজর টুলটা হচ্ছে আমি যে কোনো পয়েন্টে কাটতে পারবো। কি করতে পারবো? অ্যাঙ্কার পয়েন্টটা কাটতে পারবো। এটুকুতে এখানে ক্লিক দিলাম, এটা কিন্তু কেটে গেছে অলরেডি। এই যে কেটে গেছে, বুঝতে পারছি? ওকে। আর এই যে রোটেটের বিষয়গুলা, আমরা যদি কোনো অবজেক্টকে রোটেট ঘোরাতে চাই, এটাকে ধরে যদি আমি ঘোরাতে চাই, রোটেটে ক্লিক দিলাম, এটা কোন বরাবর ঘুরবে? এখানে অ্যাঙ্কার পয়েন্ট আসছে না? এই পয়েন্টটাকে যদি আমি মনে করি যে এইখান থেকে ঘুরাবো, এইখানে অল্টা ধরে ক্লিক দিলে এখানে ঘুরে যায়। এখন যদি আমি এখানে 30 ডিগ্রি দেই, দিয়ে যদি ওকে করি, দেখেন ওটা 30 ডিগ্রি ঘুরে গেছে। একইভাবে রিফ্লেক্টের বিষয়টা আমরা নেওয়ার পর এখানে অল্টার ধরে যদি এখানে ক্লিক দেই, এখানে রিফ্লেক্টটা হবে ভার্টিক্যালি, হরিজেন্টালি না ভার্টিক্যালি, এটা আমরা দেখতে পারি। এখন যদি কপিতে ক্লিক দেই, কপি হবে। আর যদি আমরা ওকেতে ক্লিক দেই, তাহলে কি হবে? ওইটাই ওকে হয়ে যাবে, মানে ওইটাই চেঞ্জ হয়ে যাবে। এরপরে আছে স্কেল টুল। এই জিনিসটা বোধহয় আমরা শিখছিলাম না, তাই না? এইটা একটু আমাদের জন্য দরকার আছে, বুঝি নাই? আমরা যে কোনো একটা শেপ নিব। কি নিব? আমরা একটা শেপ নিচ্ছি, তাই না? শেপ নেওয়ার পর এখানকার স্কেল টুলের কাজটা হচ্ছে এইটাকে আমরা যখন সিলেকশন টুল ধরে কাজ করতাম, এই কোণা ধরে বড় করতাম না, বড় ছোট করতাম না, কোণা ধরে বড় ছোট করতাম। এই একই কাজই হয় স্কেল টুলে। আমরা যদি এই কোণা ধরে টান দিই, দেখেন এটা কিন্তু এই যে অ্যাঙ্কর পয়েন্টটা কোথায়? মাঝখানে। এটা কিন্তু মাঝখান থেকে চারদিকে বড় হচ্ছে। আমি যদি এইদিকে ছোট করি, এইদিকে ছোট করতেছি, দেখেন ছোট হচ্ছে। আমি যদি এইদিকে ছোট করি, এইদিকে ছোট হচ্ছে। আবার যদি এরকম করে টান দিই, সমানভাবে বড় হচ্ছে। ক্লিয়ার? কিছুই ধরার লাগে না। এরপরে আমরা যদি এই যে শেয়ার টুলটা করি, শেয়ার টুলটা এই কোণা ধরে বড় করবে। কি করবে? কোণা ধরে। দুইটা লাইন ঠিক থাকবে, শুধু দেখেন দুইটা আউটলাইন ঠিক থাকতেছে। এই যে এই পাশেরটা উপরেরটা নিচেরটা ঠিক রেখে আমার এটা কি হচ্ছে? বড় ছোট হচ্ছে, উপর নিচ যাচ্ছে। বুঝছি না বুঝি নাই? আর এরপরে যেটা আছে রিশেপ টুলটা মূলত ডিরেক্ট সিলেকশনের মতো কাজ করে। এটাকে এখানে ডাবল ক্লিক দিলে একটা ডিরেক্ট সিলেকশনের মতো এরকম করে আমরা কি করতে পারি? সরাতে পারি। এরকম সরালাম না? এটা মূলত রিশেপ টুল দেওয়া হয়। এই যে রিশেপ টুল দেওয়া হয়, আমরা রিশেপ টুলে ক্লিক দিলাম, এই যে দেখেন সরছে। এবার এটা কোন টুল দিয়ে সরালাম? রিশেপ। এই যে দেখেন রিশেপ টুল দিয়ে আমি এটা চেঞ্জ করতেছি। রিশেপ টুল। ক্লিয়ার? এই যে এটা স্কেল টুল, শেয়ার টুল, রিশেপ টুল। ওকে। এরপরে আছে হচ্ছে হোয়াইট টুলের কাজ হচ্ছে আমরা যে কোনো স্ট্রোককে বড় ছোট করতে পারি বা চিকন মোটা করতে পারি যে কোনো জায়গা থেকে। বুঝছি? এটা আমি যদি একটা লাইন নেই, তাহলে আর আমার জন্য ভালো বুঝতে সুবিধা হয়। আমি এখান থেকে একটা আর্ক নিলাম বা লাইন নিলাম। এখন আমি যদি এখান থেকে হোয়াইট টুলটা নেই, হোয়াইট টুলটা আমি কোথায় থেকে এই স্ট্রোকটাকে আমরা মোটা করতে পারি, আবার এখান থেকে আবার কি করতে পারি? চিকন করতে পারি। যে দেখেন চিকন করবো, অর্থাৎ নতুন আমি কোনো একটা শেপ দিব।
আমি যে কোনো শেপ দেওয়ার জন্য এইটা ব্যবহার করে থাকি। বুঝছি না বুঝি নাই? এরপরে যেটা আছে সেটা হচ্ছে ওয়ার্প টুল। এই ওয়ার্প টুলের কাজের জন্য আমাকে একটা শেপ নিতে হবে। শেপ নিলাম, তো মোটা সোটা করে নেই, তাহলে বুঝতে সুবিধা হবে। ওয়েব টুলটা নিলে দেখেন এই যে স্ট্রোকটাকে আমরা যে কোনো দিকে কি করতে পারতেছি, চেঞ্জ করতে পারতেছি। বুঝছি? স্ট্রোকটাকে আমরা সরানোরা করতে পারি। এখন বাইরের দিকে নিব না ভেতরের দিকে নিব, দ্যাট ডিপেন্ডস অন ইউ, আপনার উপর ডিপেন্ড করে। বুঝি নাই? টাইলস ডিজাইন, টাইল ডিজাইন এটা হবে না। টাইল ডিজাইনে স্ট্রোক চারপাশে ঠিক থাকতে হবে, ওটা প্যাটার্ন ডিজাইন। আপনাদের প্যাটার্ন শেখাইছি কি আমি? প্যাটার্ন শেখাই নাই, তাহলে এখানে লিখে রাখি প্যাটার্ন। স্যার লেভেল ডিজাইনটা একটু শিখাই। PATRN প্যাটার্ন ডিজাইন, SIGN। লেভেল ডিজাইন একটু বুঝে দিন, পুরো লেভেল ডিজাইন। লেভেল ডিজাইনের উপরে আমি একটা পরীক্ষা দিয়েছিলাম, আমার নেয় নাই, যেহেতু একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে, আমেরিকান কোম্পানি। কারণ ওইখানে আমি ম্যাক চালাতে পারতাম না। ওইখানে কোম্পানির যতগুলো এমপ্লয়ি প্রত্যেকজনের জন্য ম্যাক চিনো তো? আপেল। এখন ম্যাকের আর আমি বুঝি না কোথায় কি, ওই জন্য কাজ করতে পারি নাই, নেয় নাই। তাছাড়া ওখানে স্যালারি ভালো ছিল, 40,000 টাকা প্লাস ছিল। বাংলাদেশে, নারায়ণগঞ্জ। শুধু লেভেল ডিজাইন করে, বিভিন্ন প্রোডাক্টের সাথে লেভেল ট্যাগ টুক থাকে না, এইটা ডিজাইন করে। ওটা একটু শিখাই দিন। আচ্ছা, তো এখন আমরা যেটাতে যাব সেটা হচ্ছে টুয়েলটা হচ্ছে এই স্ট্রোকটাকে কি করবে, পেঁচাবে। স্ট্রোকটাকে কি করবে, যত চাপ ধরে থাকবো তত এটা পেঁচাবে। বুঝতে পারছে? বুঝি নাই? টুল এগুলো শেখায়নি সম্ভবত। আচ্ছা, এগুলো আমার কোথায় কাজে লাগে? এগুলো আমার ধরেন যে ইন্টেরিয়র ডিজাইন করবেন, তখন আমার এই জিনিসগুলো লাগে। এখন আমারটা হয়তো ইন্টেরিয়র ডিজাইন হচ্ছে না, বাট আপনারা চাইলে আরও সুন্দর সুন্দর, আমি যদি একটু ইন্টেরিয়র ডিজাইন লিখে সার্চ দিই, একটু দেখি ইন্টেরিয়র ডিজাইন, INTORIORDESIGN। ইন্টেরিয়র ডিজাইন বলতে যে শুধুমাত্র এটা আসে, ইন্টেরিয়র ফার্নিচার ডিজাইন, FIRTE। ফার্নিচারে তো একটা লেভেলের আছে। হ্যাঁ, ফার্নিচার বানান ভুল করছি। প্যাটার্ন ডিজাইন না, প্যাটার্ন ডিজাইন আজকে দেখাতে চাইলাম, দেখাবো, দাঁড়ান আগে হোক। মান্ডালা ডিজাইনও দেখাবো আপনাদের, মনে করেন। কি স্যার? মান্ডালা লিখে রাখেন, কি করতে কিছু মনে থাকে না। এই যে মান্ডালা ডিজাইন, হ্যাঁ এটা শিখা। কেটা ডিজাইন করব তখন। এটা বুক কভারে খুবই লাগে, বুক ডিজাইনে খুব লাগে এটা। চাদরের নকশা হবে, বেডশিট। তুমি ডিজাইন করবা। আচ্ছা, ইন্টেরিয়র পাচ্ছি না, ইন্টেরিয়র ডিজাইন করছেন না? ইন্টেরিয়র ওটা তো মেবি ইয়ারে করে, অটোক্যাড তে করে। না, নাই। আমি যেটা চাচ্ছি সেটা আসতেছে না। আচ্ছা, যেটা চাচ্ছি সেটা আসতেছে না, সমস্যা নাই, অন্য কিছু দেখি। তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে পোকারটা হচ্ছে এইটাকে ভেতরের দিকে, আমার এই বিন্দুটা যেখানে থাকবে, যে গোলের বিন্দুটা যেখানে থাকবে ওটা ওই দিকে যাবে। দেখছেন এটা স্ট্রোকটা কোথায় যাচ্ছে, ওই দিকে যাচ্ছে। আমি এখান থেকে বাইরে টানতেছি, বাইরের দিকে যাচ্ছে। বুঝছি না বুঝি নাই? আমি এখানে টানতেছি, এই যে দেখেন এইদিকে আসতেছে। স্যার পাকার টুলের কাজ কি? পাকার টুল, পকার টুলের কাজ হচ্ছে যে কোনো শেপকে তুমি হচ্ছে রিশেপ করার জন্য, আর কোনো কিছু কাজ না। এরকম করে একটা শেপ নিবা, শেপ নেওয়ার পর এটাকে নর্মালি তুমি যদি পকার টুলটা নাও, এই যে এই দিকে তোমার একটা ইয়ে দরকার, এরকম ঢেউ দরকার। তুমি চাইলে নিজের মতো করে ওই আউটলাইনটাকে সরায় নড়াতে পারবা।
এরপর যে টুলটা আছে সেটা হচ্ছে বোলার টুল। বোলার টুলটা হচ্ছে নর্মালি এইটাকে বাইরের দিকে নিয়ে যায়, আমার বিন্দু যেখানে থাকবে তার বাইরের দিকে নিয়ে যায় ওই স্ট্রোকটা। কি এর আগে পোকার টুলটা কি ওইদিকে টানে নিয়ে গেল না, এটা কি করতেছে বাইরের দিকে নিয়ে যাচ্ছে, বুঝতে পারতেছি কি এটা বাইরের দিকে। আর যদি আমি বাইরে থেকে ক্লিক দিই তাহলে ওটা ভেতরের দিকে যায়, বাইরের থেকে ক্লিক দিলে ভেতরের দিকে যায়, আর ভেতর থেকে ক্লিক দিলে বাইরের দিকে যায়। বুঝছি না বুঝি নাই? এরপরে যে টুলটা আছে এটা হচ্ছে স্ক্ল্যাপ টুল। স্ক্ল্যাপ টুলটা হচ্ছে এগুলো আপনাকে এইরকম ইয়ে করে ফেলবে, মানে যে কি বলে ক্রিস্টাল, বুঝি ক্রিস্টাল, অনেক কিছু ধারালো থাকে, আগাগুলো ধারালো থাকে। লবণের ক্রিস্টাল দেখেছি, আগা কিন্তু খুব ছোচালো থাকে, সার্চ দিলে বের হবে তাই না? CRISTAL ক্রিস্টাল। এই যে দেখেন ক্রিস্টাল বলতে বুঝে এরকম সুচালু আগা হবে, ঠিক আছে, এইরকম হবে। তো এইরকম যদি ডিজাইন করতে চান স্টকগুলোকে, সেই ক্ষেত্রে স্টকগুলো যদি মোটা করে দেন দেখবেন যে স্টকগুলো ওই রকম ইয়ে হবে, সুচালু হবে। কি হবে? এরকম সুচালু হবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি মনে করি যে করব, যদিও এগুলো দরকার হয় না, খুবই কম, সেই ক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করতে পারেন। লাগে না, কিন্তু ওই যে টুল দেখাই নাই ওই পারপাসে দেখাচ্ছি যে আমরা সবগুলো শিখবো, এরপর একটা প্রজেক্ট করাবো আপনাদের। ধরেন যে একটা বললাম যে হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্যানার বানান, এখন ইলিস্ট্রেটরে বানাতে হবে, বুঝতে পারছি? কারণ আমরা ফটোশপে যা করি আমাকে ইলিস্ট্রেটরে তো শিখতে হবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে এই যে ক্রিস্টালাইজ বলতে এই কোণাটাকে ক্রিস্টালাইজ করবে, এরকম তীক্ষ্ণ করবে, কোণাটাকে কি করবে? তীক্ষ্ণ করবে। আমি এটাকে ধরে একটু ইয়ে করে ফেলি, একটু চিকন করে ফেলি, তাহলে এটা দেখতে ভালো লাগবে। দেখেন আমি ক্রিস্টালাইজ নিচ্ছি, এই কোণাটাকে ক্রিস্টালাইজ করে ফেলতেছে, বুঝছি না বুঝি নাই? এরকম ক্রিস্টালাইজ করে ফেলতেছে, মানে এই টুলগুলোর কাজ একই রকম প্রায়। এখন যেটা আছে সেটা হচ্ছে উইগেল টুল। উইগেল টুলের কাজ হচ্ছে নর্মালি এই যে এখানে ঢেউ তৈরি করা, উপর নিচে যে স্ট্রোকটা থাকবে এটাতে ঢেউ তৈরি করা, ঠিক আছে? বুঝি নাই? না, এটা ব্রাশ, এটা ফটোশপের ব্রাশ। আমি যেটা বলছিলাম সেটাতে করলাম, ওটাকে বড় করে নিয়ে করছো, ওই কারণে এরকম আসছে। আচ্ছা, তো আপনি যদি এটা নিয়ে বড় করে করেন, এটা যদি খুবই বড় মাপের হয় সেই ক্ষেত্রে এরকম আসতে পারে। ইয়ে কই বড় হয় না কে? এটা উপরে আর নিচে এই দুই পাশেই শুধু কাজ করবে, আর কোথাও কাজ করবে না। স্যার ওটা ছোট করব কিভাবে? কোনটা? ওই যে ওই সাইজটা। সাইজ ছোট করার অপশন তো এখানে পাচ্ছি না। এখানে একটা অপশন থাকে থার্ড ব্র্যাকেট দিয়ে বড় ছোট হয়, কিন্তু এখানে তো হচ্ছে না। বাট এখানে কেন জানি হচ্ছে না। আমার এটা তো যে বড় হয়ে আছে, এখন ছোট করব কিভাবে? এটা সাইজ ছোট করার অপশন খুঁজতে হবে, ধরো এই টুলটা নিলাম, থার্ড ব্র্যাকেট দিয়ে তো ছোট হয়, এখানে তো কোনো সাইজ দেখতেছি না। আচ্ছা আমি একটা নিই, লাইন নিলাম, লাইন নেওয়ার পর এই উইগেল টুলটা নিলাম, না এটা যে সাইজ আছে ওইটাই, ছোট বড় হবে না। তো এটাতে যে বড় সাইজ আছে, যে কিভাবে কাজ করবে? ওইরকম করেই করতে হবে। ওটা সাইজ দেওয়ার তো কোনো ইয়ে নেই, যে স্টকটা কমাই নিয়ে করেন তো মনে হয় কাজ হইতে পারে। স্টক 150 আছে। আচ্ছা, এরপরে আসা হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম টুল। ট্রান্সফর্ম টুলের কাজ কি? আমরা যে এই যে এটা ব্যবহার করি সিলেকশন টুলটা, এই যে এখানে ক্লিক দিলে এটা কি ট্রান্সফর্ম হচ্ছে না, ছোট বড় হচ্ছে না? স্কেল টুলের কাজ যেটা দেখলাম, এখানে ট্রান্সফর্ম টুলের কাজও একই রকম। তো আমরা ফ্রি ট্রান্সফর্মে যখন যাব, এখানে একটা টুল বারই ওপেন হবে। কি ওপেন হবে? টুল বার ওপেন হবে। হওয়ার পর এখানে দেখেন প্রথমটার কাজ হচ্ছে আমাকে এটাকে এই কোণা ধরে বড় করা। কি করা? কোণা ধরে বড় করা, অর্থাৎ ওই সিলেকশন টুলের কাজ। এরপরে যেটা আছে এটার নাম হচ্ছে পার্সপেক্টিভ ডিস্টর্ট। পার্সপেক্টিভ ডিস্টর্টটা হচ্ছে শুধুমাত্র এই দুই বিন্দু। এখন যদি আমি এটা ধরে এই দিকে টান দিই তাহলে এই দুই বিন্দু, আর যদি আমি নিচের দিকে টান দিই তাহলে নিচের দুই বিন্দু, বুঝতে পারছি? ওটার সাথে আর একটা বিন্দু,
তো আমি ওই বিন্দু যদি এরকম মানে শেপগুলোকে চেঞ্জ করতে চাই, আমি যদি শেপগুলোকে চেঞ্জ করতে চাই, সেই ক্ষেত্রে আমার এইটা কাজে লাগে, তাছাড়া আমার এটা কাজে লাগবে না। আমি কি বুঝাতে পারছি? এরপরে যেটা আছে সেটা হচ্ছে ফ্রি ডিস্টর্ট। ফ্রি ডিস্টর্টের কাজ হচ্ছে এখানে নর্মালি এটাকে আগে ঠিক করে নেই। ফ্রি ডিস্টর্টের কাজ হচ্ছে এই বিন্দুটাকে সমানভাবে বড় করা, অর্থাৎ প্রথমটা যেটা ছিল সেটাই, কিন্তু এটা একটা বিন্দু থেকে আবার ডিস্টর্ট হয়, ডিরেক্ট সিলেকশনের কাজের মতো। এখানে প্রথমটা কি ছিল, আমরা টেনে বড় করতেছি, তাই কি না? টেনে বড় করতেছি। আর শেষেরটার কাজ হচ্ছে আমি এটার অ্যাঙ্কার পয়েন্ট ধরে যে কোনো ডিস্টর্ট করতে পারছি। দেখেন এটা কিন্তু 3Dর মতো করে চেঞ্জ হচ্ছে। কিসের মতো করে? 3Dর মতো করে। আমি এটা ধরতেছি, এই যে এই বিন্দুটা ধরে ধরে নাকি আবার ধরলাম, কন্ট্রোল জেড। হ্যাঁ, এখানে মনে হচ্ছে যে পেছনের দিকে ডেপথটা বোঝা যায়। এইটাতে এই যে ফ্রি ডিস্টর্টে আমরা হচ্ছে ডেপথটা বুঝতে পাবো। এখানে ক্লিক দিয়ে এটাকে ধইরা এই যে কালো বিন্দু হয়েছে, এখন এটা দেখেন ডেপথের মতো একটু বোঝা যায়, যেটা একটু ডেপথ হয়ে গেছে। এটা যদি গ্রেডিয়েন্ট কালার আমরা ব্যবহার করি তাহলে আরও ভালো বোঝা যাবে। আমি একটু গ্রেডিয়েন্ট ইউজ করি, গ্রেডিয়েন্ট ইউজ করলাম। এখন যদি আমি এটাতে ক্লিক দেই, এটাতে ক্লিক, ফ্রি ডিস্টর্ট, দেখেন একটু মনে হচ্ছে 3Dর মতো কাজ করতেছে। আবার এখানে ক্লিক, এটাতে ক্লিক, জানা গেল এই বিন্দুটা ধরে, এই যে দেখেন এখন 3Dর মতো নড়াচড়া করতেছে। কিন্তু বুঝতে পারছে কি? ওকে। তো এইখানে কিছু টুলস আছে যেগুলো কিন্তু আমাদের খুব বেশি কাজে লাগবে না। কিছু টুলস আছে খুব বেশি কাজে লাগবে, কিছু টুলস আছে খুবই কম কাজে লাগবে। যেমন এই যে ফ্রি ট্রান্সফর্মের বিষয়গুলো আছে। আমরা কি পার্সপেক্টিভ টুলস দেখছিলাম? এখানে পার্সপেক্টিভ টুল আছে এটার নিচে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা টুল। এটা এইরকম অনেক সময় এখানে ক্লিক দিলে এরকম আসে, এটার যায় না। সেই ক্ষেত্রে কন্ট্রোল শিফট আই চাপবো। কি চাপবো? কন্ট্রোল শিফট আই চাপলে করা যায়। আমি শর্টকাট দেখাচ্ছি, কন্ট্রোল শিফট আই থাকলে ওটা যাবে, অথবা এইখানে ক্লিক দিলে যায় না। কোথায়? ওই যে কোন একটা ক্রস চিহ্ন আছে। কোথায় ক্রস চিহ্ন? ক্রস চিহ্ন তো আমি ক্লিক দিচ্ছি রে ভাই। আমার এখানে আমি এইভাবে করতেছি, আমার এটা থেকে যাচ্ছে না। আমার এটা থেকে যদি না যায় সেই ক্ষেত্রে আমি কি করব? কন্ট্রোল শিফট আই চাপবো। বুঝতে পারছি? এখন এইটা একটু ইম্পর্টেন্ট, এইটা মোটামুটি অনেক ভালো কাজ হয়। অনেক সময় আমরা 3D লুকের ডিজাইন দেখি বা লোগো দেখি, এগুলো তৈরি করা হয় এটা দ্বারা। এখন এটা একটু আমি শেখায় দিই আপনাদের। এটা হচ্ছে রিয়েল এস্টেট, REAL STA, রিয়েল এস্টেট, PRESPECTIV, পার্সপেক্টিভ টুল লোগো। আচ্ছা, আমি এইটা না, এটা কালার দিয়ে বুঝাইছে। এই যে দেখেন, আচ্ছা এটা কি বোঝা যাচ্ছে? একটু বড় করে নিলাম। এই দেখেন, মনে হচ্ছে না যে দুই দিকেই চলে গেছে? পার্সপেক্টিভ মানে দুই পাশ দিয়ে চলে গেছে। এই ধরনের কাজগুলো বা এই ধরনের লোগোগুলো মূলত আমরা এই পার্সপেক্টিভ টুল দিয়ে করে থাকি, অথবা এই ধরনের লোগোগুলো। এই দেখেন এখানে বিল্ডিং দেখা যাচ্ছে না? এখানে বিল্ডিংয়ের মতো লাগতেছে, তাই কি না? বাট এটা মনে হচ্ছে না যে একটু সরে টরে গেছে? মনে হচ্ছে? তো এই ধরনের ডিজাইনগুলো করার জন্য আমার এই টুলটা ব্যবহার হয়। এখন এটা কিভাবে করব, এটা একটু ভালো করে দেখি আমরা সবাই। তো ইলাস্ট্রেটর ওপেন করার পর প্রথমে আগে আমাকে এলিমেন্টগুলো ডিজাইন করে নিতে হবে। কি ডিজাইন করে নিতে হবে? এলিমেন্ট। যদি আমি এটাই যদি বানাই, এই এলিমেন্টটা আগে আমাকে কি করতে হবে? ডিজাইন করতে হবে। এখন ডিজাইন করব কিভাবে? ধরেন যে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, নেওয়ার পর এটাতে কালার দেই। কি কালার? পিঙ্কু কালার দেই। পিঙ্কু কালার দিলাম। এটা বেশি পিঙ্কু হয়ে গেছে। এরপর ওখানে কি কালার আছে? সাদা আছে, তাই না? আমি আর একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এইখানে সাদা। কি দিব? সাদা।
বিল্ডিং এ জানলা তৈরি করা এখন যদি আমি শিফট ধরে ধরেন যে এইখানে নিলাম, কন্ট্রোল ডি দিলে জানি কি হয়, ডুপ্লিকেট হয়। অল্টার ধরে টানি, শিফট ধরে এই যে সমানভাবে হয়েছে দিলাম। এটাকে আমি একটা গ্রুপ করে নিলাম, কি করে নিলাম, কন্ট্রোল জিতে গ্রুপ। এটাকে আবার আমি ছেড়ে দিছি স্যার, আরেকটা করে নিছি। এখন যে বিষয়টা, হ্যাঁ স্যার, এটা করে নিলাম, আমি আরেকটা করে নিব, এটাকে আরেকটা নিলাম, নেওয়ার পর এটা আনগ্রুপ করে নিয়ে আমি একটু এই কয়টা ডিলিট করে দিয়ে, না না সেটা রাশেদ স্যার, ওনার মা মারা গেছে আজকে, এই কারণে আসে নাই, তাছাড়া আসতে। তাহলে আমরা আগে কি করে নিলাম, এলিমেন্ট তৈরি করে নিলাম, তাই না? এলিমেন্ট তৈরি করে নেওয়ার পরে মূলত আমাদের প্রথম কাজ শুরু হয়। কিভাবে শুরু হয়, যখন আমরা এই পার্সপেক্টিভে ক্লিক দেই, দেওয়ার পরে আমার এটা কি আসে, একটা পার্সপেক্টিভ টুল আসছে না, আসছে? তো এইখানে আমার এইখানে কিন্তু একটা জিনিস আছে, এইখানে পার্সপেক্টিভ মানে হচ্ছে গ্রিড আসছে। এই গ্রিডগুলো কিন্তু আমরা কম বেশি করতে পারি। কিভাবে পারি, এই যে ধরেন যে এইটাকে ধরে আমরা এই দিকে সরাতে পারি, দেখেন সরে যাচ্ছে, পেছনে যাচ্ছে, লম্বা হচ্ছে। কোনটা ধরলাম, এই যে এটা ধরে। আবার এটাকে ধরে আমি এটাকে উপরে তুলতে পারি, নিচে নামাতে পারি, আমি সমান করে নিতে পারি, এই যে সমান করে নিলাম, নিতে পারি কি না, সমান করে নিলাম। আবার আমি যদি মনে করি এইটা ধরবো, এইটা ধরে আবার এইটাকে আবার আমরা কি করতে পারি, এই যে দেখেন এইদিকে সরতেছে, আবার এইখানে নিয়ে এসে বসাতে পারি। ক্লিয়ার না ভেজাল আছে? কন্ট্রোল জেড দিলাম, আগের মতো রাখলাম। এখন এইখানে হচ্ছে আমি কোন পাশে মূলত কাজ করবো, এখানে তিন পাশে কাজ করা যায়, ডান পাশে, বাম পাশে, উপর পাশে বা নিচ পাশে, ঠিক আছে? তো আমি যখন এই পাশে নীল কালার থাকবে, তার মানে আমি এইটার নীল কালার অবস্থায় এইখানে দুইটা টুল আছে, এই যে পরেরটা, এই দুইটা টুল একসাথে কাজ করে। এটা হচ্ছে পার্সপেক্টিভ সিলেকশন টুল। আমার এখানে নীল এই পাশে ধরা অবস্থায় আমি যদি এইটা ধরি, এখন আমি যদি এইটাকে ধরে টানি, দেখেন এটা কিন্তু এই সাইড থেকে আসতেছে। কোন সাইড থেকে? এই সাইড থেকে আসতেছে। তাহলে আমি এখানে বসে নিই, এই যে বসাই দিলাম, বসাইছি। এখন আমার যদি মনে হয় যে এটা বেশি বড় হয়ে গেছে, আমি একটু ছোট করব, এই যে কোনা ধরে টান দিব, এই যে ছোট হচ্ছে। হয়েছে না হয় নাই? হয়েছে? একইভাবে যদি আমি মনে করি এখন এই পাশে নিয়ে আসবো, এই পাশে ক্লিক দিলাম, দিয়ে আমাকে এই যে পরের টুলটাই কিন্তু ধরতে হবে, দুইটা। এখন আমি ধরেন যে এইটা নিব, এইটা ধরে টান দিচ্ছি, দেখেন এই পাশ থেকে আসতেছে, তো আমি এটা এখানে বসায় দিলাম, এই যে এখানে বসায় দিলাম, দিছি। এখন যদি আমি কোনাটা ধরে এদিকে টান দিই, এই যে এখানে, হয়েছে না হয় নাই? হয়েছে? এখন যদি আমি মনে করি যে না, আমাকে এটার উপরে কোনো কিছু বসাবো বা নিচে কোনো কিছু বসাবো, ওইখানে যেমনটা ছিল, আমি এই পাশে কিন্তু আবার এটাও বসাইছে, এরকম করে এটাও বসাইছে, বসায়া এইটার দূরত্বটা একটু কমায় দিছে, এইভাবে দিছে। বুঝছি না বুঝি নাই? ওকে। এখন দেখেন, এখন যদি আমি কন্ট্রোল শিফট আই চাপি, আমার কিন্তু 3D লুক বিল্ডিং হয়ে গেছে। হয়েছে না হয় নাই? এখন যদি মনে করি যে আমি এটাকে আবার কপি করব, অল্টার ধরে টান দিলাম, হয়েছে? হয়ে এটাকে আমি উপর দিকে বাড়ালাম, আর এখান থেকে আমি এই যে স্কোপরেটটা সরাই দিলাম, ডিলিট। আমার যদি মনে হয় যে এটাকে আমি গ্রুপ করে নিলাম, নিয়ে এইখানে রাখলাম, এই দুটাকে ধরে এটাকে ধরে একটু চিকন করে নিব, কি করে নিব, চিকন করে নিব। আবার এটাকে অল্টার ধরে টান দিয়ে, অল্টার ধরে টান দেওয়া যায়, কন্ট্রোল জেড, অল্টার ধরে টান দিয়ে আমি এখানে বসাবো, বসানো যায়। আমার এটা কিন্তু 3D একটা বিল্ডিং ব্লকের মতো হয়েছে। ধরলাম তিনটা, ধরে তিনটাকে একটু ছোট করে দিই। রকেট হয়েছে? আচ্ছা, রকেট মনে করেন আর যাই মনে করেন। আচ্ছা, তো লোগো হইতে গেলে এখানে একটা জিনিস লাগে, সেটা হচ্ছে টাইপ লাগে, তাই না? এই হচ্ছে রিয়েল এস্টেট, REALESTAT, রিয়েল এস্টেট কোম্পানি। তো আমি এটাকে একটু বড় করে দিলাম,
অমুক তমুক হাজারো রিয়েল এস্টেট আছে, তাই না? এটা সত্যি কথা। না, অনেক সময় জ্বলেও লক্ষ্যে পৌঁছাতে পারবা না তোমার যদি স্ট্র্যাটেজি ভুল হয়, এটা মাথায় রাখবা। শোনো, এই ফ্রিল্যান্সিং আমি যতগুলো ব্যাচ নিছি তার মধ্যে 5% সাকসেস, বাকি 90% থেকে 95% সাকসেস হয় না। কারণ কি জানো? ধৈর্য হারা হয়ে পড়ে, স্ট্র্যাটেজিতে ভুল করে, একই কাজ বারবার করাতে বিরক্ত বোধ করে, এই কারণে মূলত হচ্ছে ফেলার হয়। আর যারা টিকে যায় তারা টপ রেটেড ফ্রিল্যান্সার, লেভেল 2 সেলার। আমি তোমাদের লেভেল 2 সেলার দেখাইছি? লেভেল 2 সেলার কি দেখাইছি? বিষয়টা সেটা না, বিষয়টা হচ্ছে আমার দ্বারা তৈরি করা টপ রেটেড ফ্রিল্যান্সার আছে, আমার স্টুডেন্ট লেভেল 2 সেলার আছে, আমার এমনও স্টুডেন্ট রবিনের মতো হতাশ হয়ে বসে আছে। বুঝছো? সো ডিপেন্ড করে পার্সন টু পার্সন কে কতটা আগ্রহী। এখন তুমি যখন একটা বিজনেস করবা, তোমার স্ট্র্যাটেজি ভুল থাকার কারণে তুমি বিজনেসটা দাঁড় করাতে লেট হইতে পারে তোমার, বা তুমি ওটাতে নাও দাঁড়াতে পারো। আমি আমার গ্রামের গতদিন উদাহরণ দিয়েছিলাম, আমার এলাকা গোবিন্দগঞ্জ, ওইটা পুরা শীতবস্ত্র তৈরি করে। আগে হাঁটু পর্যন্ত মোজা পাওয়া যাইতো না, সব ওখানে তৈরি হয়। এখন কি হাঁটু পর্যন্ত মোজা কেউ ব্যবহার করে? করে না। এখন মোজা ব্যবহার করে ইয়ে পর্যন্ত, মগরা পর্যন্ত, তাই কি না? টাকলু পর্যন্ত। তো যখন দেখলো যে ওটা চলতেছে না, তখন ওদের ব্যবসায় ধস, বিক্রি হয় না, তখন কিছু কিছু মানুষ কি করলো, আমি এই ব্যবসায় করবো, স্ট্র্যাটেজি চেঞ্জ করে এখন ছোট মোজা বানানো শুরু করছে। তারপর আগে কার্ডিগান পাওয়া যাইতো, কার্ডিগান এখন আর তৈরি হয় না, এখন সব ব্লেজার তৈরি হয়, ওই যে মকমলের গুলা দিয়ে তৈরি হয়। তবে শীতের মধ্যে কানটুপি পাওয়া যায় না, ওগুলা তৈরি হয়। তার মানে কি, ট্রেন্ড চেঞ্জ হচ্ছে। আমার স্ট্র্যাটেজি যখন আমি চেঞ্জ করতেছি তখন আমি সাকসেস হচ্ছি। একই স্ট্র্যাটেজি যে বারবার আমাকে সাকসেস দেবে বিষয়টা এমন না। যেমন মেহেদির ক্ষেত্রে 4টা স্ট্র্যাটেজিতে 4বার অ্যাকাউন্ট করা হয়েছে, 4বারই ব্লক খাইছে। ওটা এটাও তোমার পাশেরটাও, তোমার পাশেরটা আমি নিজে করে দিছি। আমার স্ট্র্যাটেজিতে ভুল থাকতে পারে, সবার ক্ষেত্রে কিন্তু স্ট্র্যাটেজি একই স্ট্র্যাটেজি যে কাজ হবে বিষয়টা এমন না। ওরটা হয় নাই, ওরটা হয় না, এখন আমি কি ওই স্ট্র্যাটেজি ফলো করব না? আমার কিন্তু প্রত্যেকবার স্ট্র্যাটেজি চেঞ্জ হয়, কিছুটা চেঞ্জ হয়। ওরটা চেঞ্জ করে ওরটা ভেরিফাই করে দিছি যে এবার হবে, ও মা, হুট করে দেয় সেলার অ্যাকাউন্ট অফ করে বায়ার অ্যাকাউন্ট করে দিছি। রিয়েল এস্টেট হলো, তাই না? তো এগুলোকে কিন্তু আবার আমরা কি করতে পারি, আপনাদের আরেকটা জিনিস আমি এখানে একটু লিখে রাখি। একটু আগে কি বললাম আপনাদের, মান্ডালা, তাই না? মান্ডালা ডিজাইন। আরেকটা ডিজাইন হচ্ছে কাস্টম, CUSTOM, ফন্ট লোগো, টাইপ লোগো, TYPE, টাইপ লোগো। এই জিনিসটা খুবই চলে। স্যার বসিয়ার একটু ডিজাইনটা দেখালে ভালো হতো। বসিয়ার, আচ্ছা দেখাই দেবো, সমস্যা নেই। ওই টু পেজেরটা। আচ্ছা, তো এইটার সাথে আমি দেখেন যে এগুলো কিন্তু কালার করতে পারি, তাই কি না? তো আমি কালার করব না, আমি এই ফন্টটা একটু চেঞ্জ করে ফেলি, পপিন দেই, POPP, পপিন্স ফন্টটা আমার পছন্দ, পপিন্সটা দিলাম। কিন্তু এইখানে কিছু কাজ আছে, আমি এই টুলটা শেখানোর পাশাপাশি আপনাদেরকে ওই যে নিচের একটা জিনিস কাস্টম টাইপ লোগো, এইটাও শেখাচ্ছি। কাস্টম টাইপটা লোগো হচ্ছে এই জিনিসটাকে আমি চেঞ্জ করব। কি করব? চেঞ্জ করব। এটাকে আমি একটু অল্টার ধরে কপি করে রাখলাম, সাইডে ধরেন, অল্টার ধরে কপি করে রাখলাম। এইটাকে যদি আমি আউটলাইন করে নিই, এটা কি হয়ে যায়? শেপ হয়ে যায়, তাই না? এখন আমি চাইলে এগুলোকে কিন্তু আবার এডিট করতে পারি। কি করতে পারি? এডিট করতে পারি। ধরেন লাইন টুল নিলাম, লাইন টুল নিয়ে আমি ধরেন এখান থেকে এই পর্যন্ত একটা লাইন নিলাম, এটাকে 1 দিলাম, 1 দিই, সমস্যা নাই। এখন দেখেন আমি যে কাজটা করব সেটা হচ্ছে এগুলোকে এইখানে রাখলাম,
নির্দিষ্ট অল্টার ধরে টান দিলাম, এইখানে রাখলাম, কন্ট্রোল ডিতে কি হয়, ডুপ্লিকেট হয়, তাই না? এখন শেপ বিল্ডার দিয়ে কাটবো আমি এইটাকে ধরে নিচে রাখলাম, রাখার পর এখন যদি আমি দুইটাকে ধইরা আমার পাথ ফাইন্ডারের কাজ কি দেখাইছিলাম আপনাদের, পাথ ফাইন্ডারে যাই, এই উপরের এই কটা একটু গ্রুপ করে নিই আমি, এটাকে কন্ট্রোল জিতে গ্রুপ করে নিলাম, একটা জিনিস হলো, আর নিচে আর একটা জিনিস, এটাকে ধরে পাথ ফাইন্ডার দিয়ে যদি আমি মাইনাস ফন্ট দেই, মাইনাস ফন্ট, ও শিট, কন্ট্রোল জেড, এটাকে ভাগ করতে হবে, এটা কি ইনসার্ট ইউনিট ট্রিম, ট্রিম দিয়ে কাজ হয় নাকি, তাহলে শেপ বিল্ডার দিয়ে করবেন, দাঁড়ান, বঙ্গোপসাগরের মধ্যে। এখন আমরা শেপ বিল্ডার দিয়ে আমরা এইটুকু একটা দিলাম, এইটুকু, এইটুকু, এগুলো যদি আমরা আলাদা আলাদা করে নিই না, তাহলে আমাদের জন্য ভালো হবে। অথবা আমরা কি করব, এই যে অল্টার ধরে মাইনাস করে দেব, এটাকে মাইনাস করে দেব, এটা মাইনাস, এটা মাইনাস, এগুলো আমরা মাইনাস করে দিব। কি বলে, শেপ বিল্ডার দিয়ে এগুলো কাটতেছিলাম, তাই না? আমার একটু ইয়ে হয়েছে, এগুলো একটু বেশি চিকন হয়ে গেছে, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড 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 জেড, এগুলোকে একটু মোটা করে দিই, আরও একটু মোটা করে দিলে ভালো হবে। আচ্ছা না, এটাই না দিই, কন্ট্রোল জেড, বেশি হয়ে গেছে। আচ্ছা, কাস্টমটা একটু অন্যভাবে শেখাই আপনাদের, কারণ এইভাবে করতে গেলে এটা একটু জটিল হচ্ছে। সেটা হচ্ছে একটার সাথে আর একটা আমরা অ্যাড করব কিভাবে, এগুলো আমরা আউটলাইন করে নিছি না, ক্রিয়েট আউটলাইন, এটাকে আমরা আনগ্রুপ করে নিব, কি করে নিব, আনগ্রুপ করে নিব, আনগ্রুপ করে নিয়ে দেখেন এইটাকে আমরা এদিকে সরাতে পারি, এদিকে সরাতে পারি, এই যে এইটাকে আমরা যদি এখন ডিরেক্ট সিলেকশন ধরি, আমরা কিন্তু এখানে ক্লিক দিয়ে এই যে শিফট ধরে টানলে কিন্তু এটা চলে আসে, চলে আসে কিনা, অথবা কন্ট্রোল জেড দিলাম, আমি আগে এটাকে সরাই নিই, কী করব, এটাকে সমানভাবে সরাই নিলাম, নিয়ে এই যে এই জিনিসটাকে আমরা এটার সাথে লাগাই দিব সমানভাবে, এগুলোকে বলা হয় কাস্টম ফন্ট লোগো ডিজাইন, ঠিক আছে? আচ্ছা, আমি আরেকবার দেখাচ্ছি, ওটা ডিলিট, রিয়েল এস্টেট লিখে নিব, তাই তো, REALESTAT, রিয়েল এস্টেট, রিয়েল এস্টেট নেওয়ার পর অনেক সময় দেখবেন এই দুই ধরনের কাজই আপনাদের করতে হবে, মানে উপরে লোগো ডিজাইন করতে হবে, নিচে আমার এটাও করার লাগবে। তো এটা করার জন্য প্রথমে আমরা কি করব, এটাতে রাইট ক্লিক দিয়ে আগে আউটলাইন করে নেব, আউটলাইন করে নিলে এটা কি হয়ে যায়, শেপ হয়ে যায়, শেপ হয়ে গেলে এখন মূলত আমরা এইগুলোকে কাস্টমাইজ করতে পারবো, এগুলো গ্রুপ হয়ে আছে, আনগ্রুপ করে নিব, এটাকে একবারে লাগে না দেই, এরকম রাখলাম, না 8টা ফাঁকাই থাক, এখন এটাকে আমি এর সাথে লাগাই দেব। এখন এই যে এটার তো যেহেতু শেপ হয়ে গেছে, অ্যাঙ্কর পয়েন্ট ধরলে যে অ্যাঙ্কর পয়েন্ট আসবে না, এটা এখানে ক্লিক দিয়ে আমি এইখানে শিফট ধরে টেনে এরকম করে দিলাম, দেখেন হয়েছে। এখন দেখেন এলটাকে চাইলে আমরা কি করতে পারি, এই যে এই রকম বসায় দিলাম, বসায় দিছে, বসায় দিয়ে বসায় দিয়ে আমি এখন কি করব, এই যে এটা ধইরা জাস্ট হচ্ছে এই রকম একটা শেপ নিলাম, নিছি, নিয়ে এলটা ডিলিট, বুঝছি, এগুলো কিন্তু কাস্টম ডিজাইন হচ্ছে। আবার আপনি এসটাকে চাইলে ধরে নিয়ে আসে, এই যে এটা সমান করার জন্য একটু বড় করে দেন, এসের সাথে ঢুকায় দেন, এখানে একটু কম বেশি রাখবো এই কারণে যাতে আমার এল আর এসটা আলাদাভাবে বোঝা যায়, বুঝি নাই? হ্যাঁ হবে, তুমি কী দিয়ে করবা তোমার ব্যাপার, আমি জাস্ট বুঝাচ্ছি যে তুমি এইভাবে কাস্টম ডিজাইন করতে পারো, এগুলোর খুবই ডিমান্ড।
এলটাকে যদি বুঝতে না পারেন তাহলে এরকম রাখেন, রাখার পরে এস আর টিটাকে একখানে করে দেন। এটাকে আমরা ডিরেক্ট সিলেকশন ধরলাম, এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট। আমি যদি একটু অ্যারো দিয়ে নিচে টানি, বড় হয়ে গেছে তাই না? টিটাকে নিচে নামালে ভালো লাগবে না। আচ্ছা থাক, এটা আমি এরকমই রাখি, কন্ট্রোল জেড দিলাম। এইটাকে আমি এইখানেই রাখলাম। আসলে কি একটা ডিজাইনে সব কিছু যদি আপনি ডিজাইন করেন তখন আপনার ভালো নাও লাগতে পারে, সেই ক্ষেত্রে এটাকে আমি ধরে একটু ছোট করে দিই যাতে এলই বোঝা যায়। এটা কি বোঝা যায়? এলই বোঝা যায়। এরপরে দেখেন এই যে এইখানে বসালাম, এখন আবার টি, এরপরে ই। এখন ইটাকে কিন্তু আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে এটার সমান করে একটা বক্স নিলাম, নেওয়ার পরে এই বক্সটাকে আমরা অল্টার ধরে টেনে এই সোজা এবং এই সোজা বসাতে পারি। এখন এইখানে আবার আপনি কারসাজি করতে পারেন কি, এটা ধরে ধরেন যে এটা ডাবল ক্লিক দিয়ে এইরকম করে নিলেন, ঠিক আছে? এখন দেখেন আমার কিন্তু এটা রিয়েল এস্টেটে আছে, কি আছে? রিয়েল এস্টেটে আছে, তাই কি না? কিন্তু আমার এটা কাস্টম। কন্ট্রোল জিতে গ্রুপ, এটা কেউ বলতে পারবে না যে হচ্ছে আপনার মানে হচ্ছে কপি করা, ঠিক আছে? যদিও পপেন্স ফন্ট। আবার আরেকটা কাজ করতে পারেন, আপনি সবগুলো ধরে এখানে অ্যাড করে দেন, এটার সাথে এটা অ্যাড করে দেন, এটার সাথে এটা অ্যাড করে দেন, তাহলে আরও ভালো হবে। বুঝতে পারছি? টি ই ই ই একবার কাস্টম ফন্ট হয়ে গেছে। বুঝছি না বুঝি নাই? আসলে আমি তো বলেছি এগুলো ডিসাইড করবে কাস্টমার। কাস্টমার কি বলছিলাম একবার? কাস্টমার ইচ্ছুতিয়া মানে একটা হিন্দি ছবি আছে, ওই ছবিটা যদি আপনি দেখেন আপনি মাইন্ডসেট এমনভাবে করতে পারবেন যে প্রোডাক্ট যেটাই হোক, সবচেয়ে খারাপ প্রোডাক্ট আপনি মার্কেটিং করে কাস্টমারকে খাওয়াতে পারবেন। সরকার কি করে? সরকার কি করে? হয় একটা বলে একটা, আমাদের শুনে শুনে ওটাই বিশ্বাস হয়ে গেছে, তাই কি না? তো বিষয়টা এরকম, আমাদের স্ট্র্যাটেজিটা এমন হবে আমি যেটা করছি সেটাই পারফেক্ট, তুই যেটা করছিস সেটা ভুল। আমার এই দিক থেকে আমাকে স্ট্যান্ড হতে হবে, আমার লজিকে এটাকে দাঁড় করাতে হবে, তাহলে এটা পসিবল। তাহলে কি আমরা পার্সপেক্টিভ টুল দিয়ে এটা বানাতে পারবো? শুধু এইটা এই রকমই না, এইটা একটা গ্রুপ করে নিলাম আমি, কন্ট্রোল জিতে গ্রুপ করে নিয়ে এটাকে রেখে দিলাম। একইভাবে যদি আমি মনে করি যে আমি লেখা নিয়ে আসবো, কি নিয়ে আসবো? লেখা নিয়ে আসবো। ধরেন যে এখানে রিয়েল, আর ই এল, রিয়েল লিখলাম, আর ই এ এল, রিয়েল। এই পাশে টান দিল, অল্টার ধরে টান দিলাম, এখানে লিখলাম যে এস্টেট, ই এস টি এ টি ই, রিয়েল এস্টেট, তাই না? এখন আবার আমি পার্সপেক্টিভ টুল নিলাম, কি নিলাম? পার্সপেক্টিভ টুল নিয়ে আমি এই পাশে নিয়ে আসবো হচ্ছে কোনটা? রিয়েল। পার্সপেক্টিভ টুল নিলাম, এই যে রিয়েলটাকে নিয়ে আসলাম, রিয়েল আসছে। এই পাশে ধরলাম এস্টেটকে নিয়ে আসলাম, এস্টেটটা কি আসছে? এখন দেখেন এটা যদি মনে হয় যে বেশি বড় হয়ে গেছে, আপনি এই কোণা ধরে একটু ছোট করে দেন, ছোট করে দেন, যে সাইজ সমান হ, তুই যতই ইয়ে হ সাইজ সমান হওয়ার লাগবে। ই এস টি এ টি, ঠিক আছে। এখন আবার কন্ট্রোল অল্টার আই, দেখেন রিয়েল এস্টেট, এটা একটু সরলে ভালো হতো, তাই না? আচ্ছা যাই হোক, ওকে এটাকে ধরি, উপরে নিচে সরাই। বুঝছি না বুঝি নাই? আপনি চাইলে এইটাও ওইখানে বসাই দিতে পারেন। আমি ওইখানে কাস্টম লোগো ডিজাইন করছি না, এখান থেকে আপনি ধরেন যে এটাকে ধইরা অল্টার ধরে টান দেন, টান দিয়ে এখানে নিয়ে এসে বসান, এটাও হতে পারে, পারে কি না? কন্ট্রোল জেড,
স্যার ওই লেখাটার মাঝখানে ঢুকাই দেন। বুঝি নাই? আচ্ছা যাই হোক, আমরা লেখাটাও এরকম করতে পারি। তো এখন আপনাদের কাজ হচ্ছে, আমি পার্সপেক্টিভ টুল পর্যন্ত আজকে দেখালাম। এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, আমি কিছু আপনাদের দিচ্ছি, 2টা বানাবেন, এখানে বানায় আপনাদের আজকের মতো ছুটি দেবো। এইটা বানান আপনারা।